একটা প্রশ্ন, আজ থেকে ৫০০ বছর আগে আপনি যদি বাংলায় জন্মাতেন তাহলে কি ঢাকাকে রাজধানী হিসেবে চিনতেন? হয়তো না। আর যদি ৮০০ বছর আগে জন্মাতেন তাহলে হয়তো গৌড়ের নামই শুনতেন। আবার ৩০০ বছর আগে জন্মালে আপনার রাজধানী হতো মুর্শিদাবাদ। আর ২০০ বছর আগে তখন পুরো ব্রিটিশ ভারতের ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিল কলকাতা। কিন্তু কেন বাংলার রাজধানী বারবার বদলেছে? কেন এক একটি শহর ক্ষমতার শিখরে উঠেছে আবার ইতিহাসের পাতায় হারিয়ে গেছে? আজ আমরা দেখব বাংলার রাজধানীগুলোর ১০০০ বছরের গল্প। ভাবুন তো, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে বাংলার মাটিতে গড়ে উঠেছিল একটি সুপরিকল্পিত নগর, যেখানে ছিল প্রাসাদ, দুর্গ, প্রশাসন এবং বাণিজ্য কেন্দ্র। হ্যাঁ, আমি মহাস্থানগড়ের কথাই বলছি। প্রথমেই বলে রাখি, এটি পুরো বাংলার রাজধানী ছিল না, এটি ছিল বাংলার একাংশের প্রাচীন রাজধানী। মহাস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। আপনি শুনলে অবাক হবেন, এটি খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে শুরু করে বিভিন্ন সময়ে মৌর্য, গুপ্ত, পাল ও সেন যুগে ধাপে ধাপে গড়ে ওঠা একটি প্রাচীন সমৃদ্ধ জনপদ। মহাস্থানগড়ের ব্রাহ্মী শিলালিপি সাক্ষ্য বহন করে এই অঞ্চলে সুসংগঠিত প্রশাসন ও নগর জীবন ছিল। আপনি শুনলে বিস্মিত হবেন, প্রাচীন হরপ্পা, মহেঞ্জোদারো, কায়রো, এথেন্স এবং রোমের মতোই ছিল মহাস্থানগড়ের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম এবং বাণিজ্য কেন্দ্র। কিন্তু কালগর্ভে এই দুর্গনগরী পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে, কিভাবে ধ্বংস হলো এই নগর? ৩টি কারণে মহাস্থানগড়ের পতন হয়: রাজনৈতিক পরিবর্তন, শক্তিশালী ভূমিকম্প এবং নদীপথের পরিবর্তন। ১৪০০ শতকের মাঝামাঝি সময়ে শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌড়, বঙ্গ ও পুন্ড্র অঞ্চল নিয়ে বিশাল স্বাধীন রাজ্য গড়ে তুললে গুরুত্ব কমে যায় এই মহাস্থানগড়ে। এর আগেই ১২৫৫ সালে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে করতোয়া নদীর দিক পরিবর্তনের পাশাপাশি এখানকার বহু প্রাচীন স্থাপনা ধসে গিয়ে মাটির নিচে চাপা পড়ে যায়। মহাস্থানগড়ের প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ যেন বলে যায় বাংলার গৌরবের বিস্তৃত গল্প। মহাস্থানগড় ধ্বংসের পর রাজধানী চলে যায় গৌড়ে। লেটস গো টু গৌড়। একবার ভাবুন তো, একটা শহর যেখানে একসময় ছিল রাজপ্রাসাদ, মসজিদ, বাজার আর হাজার হাজার মানুষের ব্যস্ততা, আজ সেই শহরটাই পুরোপুরি ধ্বংসস্তূপ। আপনি ঠিকই ধরেছেন, আমি গৌড়ের কথাই বলছি। সমগ্র বাংলার রাজধানী গৌড় ছিল প্রাচীন ও মধ্যযুগে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নগর। বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের মালদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এর ধ্বংসাবশেষ আজও ছড়িয়ে আছে। পাল, সেন এবং বাংলার সুলতানরা বিভিন্ন সময় গৌড়কে রাজধানী হিসেবে গড়ে তোলে। ৮ম শতক থেকে ১৫৭৫ সাল পর্যন্ত গৌড় ছিল সমগ্র বাংলার সমৃদ্ধ রাজধানী। মাঝখানে যদিও ১০০ বছরের জন্য বাংলার রাজধানী স্থানান্তর হয় পান্ডুয়ায়, সে প্রসঙ্গে পরে আসছি। এখন জেনে নেই গৌড়ের আদ্যপান্ত। আপনি ভাবছেন গৌড় কি শুধু রাজপ্রাসাদের শহর? মোটেই না, এটি ছিল শিক্ষা, শিল্প, স্থাপত্য এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। বৃহৎ দুর্গ, প্রাসাদ, মসজিদ, মিনার সব মিলিয়ে গৌড় ছিল মধ্যযুগে পুরো ভারতীয় উপমহাদেশের এক বিস্ময়। কি বিশ্বাস হচ্ছে না? আপনি আরও অবাক হবেন যে ১৫০০ সাল থেকে এটি ছিল বিশ্বের অন্যতম জনবহুল একটি শহর। এক পর্যায়ে রাজনৈতিক পরিবর্তন, রাজধানী স্থানান্তর এবং প্রাকৃতিক দুর্যোগে গৌড় তার গুরুত্ব হারাতে থাকে। বিস্ময়ের ব্যাপার, মহেঞ্জোদারোর মতোই গৌড় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে একসময় হেরে গিয়েছিল। গঙ্গার গতিপথ পরিবর্তন হতে শুরু করলো, জলবদ্ধতা বাড়ল, রোগ ছড়িয়ে পড়ল, মানুষ ধীরে ধীরে শহর ছেড়ে চলে গেল, গৌড় নীরব হয়ে গেল। ঠিক উল্টো দিকে সরব হয়ে উঠল পাশের নগর পান্ডুয়া। গৌড়ের রাজনৈতিক সংকটের সময় বাংলার সুলতানরা রাজধানী স্থানান্তর করেন পান্ডুয়ায়। ১৩৫২ থেকে
1453 সাল পর্যন্ত প্রায় 100 বছর পান্ডুয়া ছিল বাংলার সমৃদ্ধ রাজধানী। এখানেই নির্মিত হয় বিখ্যাত আদিনা মসজিদ। সমকালীন এটি ছিল উপমহাদেশের অন্যতম বৃহৎ মসজিদ। আপনাকে অবাক করা একটি তথ্য দেই, প্রাচীন রোমের মতো পান্ডুয়া দেখিয়ে দিয়েছিল রাজধানী শুধু রাজনীতি নয়, সংস্কৃতি ও স্থাপত্যেরও কেন্দ্র। যদিও কয়েক দশক পর প্রশাসনের মূল কেন্দ্র আবার গৌড়ে ফিরে যায়। পরবর্তীকালে শাসকদের দুর্বল শাসন নীতির কারণে গৌড় রাজ্যের পতন ঘটে, ক্ষমতা চলে যায় পূর্ববঙ্গের ভাটির দেশে। আবারও ফিরে আসছি পূর্ববঙ্গে। প্রথমেই বলে রাখি, আজকের মুন্সিগঞ্জের বিক্রমপুর কখনোই পূর্ব বাংলার রাজধানী ছিল না। এটি ছিল পূর্ববঙ্গের একাংশের রাজধানী। বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিক্রমপুর থেকেই বল্লাল সেন ও লক্ষণ সেন পূর্ববঙ্গ শাসন করতেন। বিক্রমপুরে অষ্টম শতকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ধর্মপাল একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। আজ শিক্ষা অর্জনের জন্য আমরা সুদূর চীনে যাই, অথচ আপনি কি জানেন চীন, নেপাল, তিব্বত, থাইল্যান্ড, মায়ানমার সহ বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানেই পড়তে আসতো। এই বৌদ্ধ বিহারে পাঠদান করা হতো ধনুর্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, অশ্বচালনা বিদ্যা এবং ধর্মীয় নানা শাস্ত্র। বিশ্বখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্ম এই বিক্রমপুরেই। শাসনে নয়, বিক্রমপুর সমৃদ্ধ ছিল শিক্ষা বিস্তার ও সংস্কৃতি চর্চায়। একসময় কালের চাকায় পিষ্ট হয়ে বিক্রমপুর হারিয়ে ফেলে গৌরবময় অগ্রযাত্রা। এরপরে আসি সোনারগাঁয়ে। আনুমানিক 1338 থেকে 1608 সাল পর্যন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের একাংশের রাজধানী। বারো ভূঁইয়াদের অন্যতম ইশাখা মৃত্যু মুঘলদের হাত থেকে বাংলার এই একাংশকে স্বাধীন রেখেছিলেন। বিস্ময়ের ব্যাপার, সেই সময় সোনারগাঁয়ের মুসলিম কাপড় রপ্তানি হতো আরব, পারস্য, চীন এবং সুদূর ইউরোপ পর্যন্ত। ইশাখার মৃত্যুর পর দুর্বল হয়ে যায় বারো ভূঁইয়ারা। ধীরে ধীরে পতন হয় সোনারগাঁয়ের পানামনগরে। সোনারগাঁও মুঘলরা দখল করে রাজধানী স্থানান্তর করে জাহাঙ্গীরনগরে। আজকের পানামনগরের নীরব ভবনগুলোই যেন সেই অতীতের ব্যস্ত বাণিজ্যিক নগরের বিস্তৃত গল্প। মুঘল সুবেদার ইসলাম খাঁ বারো ভূঁইয়া নেতা মুসা খানকে পরাজিত করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা এবং 1608 সালের রাজধানী সোনারগাঁও থেকে ঢাকায় স্থানান্তর করেন। নতুন বাংলার রাজধানীর নাম করা হয় জাহাঙ্গীরনগর। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের মূল কারণ হলো ঢাকা থেকে বারো ভূঁইয়াদের প্রতিরোধ ও দমন করা। ঢাকা নদী বেষ্টনী হওয়ায় বাংলার নিয়ন্ত্রণ সহজ। ঢাকার মুসলিম কাপড়ের বিশ্বজোড়া খ্যাতি, ইউরোপীয় বণিকদের ঢাকা কেন্দ্রিক বাণিজ্য এবং বুড়িগঙ্গা নদী ছিল জাহাজে পরিপূর্ণ। মূলত এই পাঁচটি কারণেই ঢাকা হয়ে ওঠে মুঘল বাংলার অন্যতম সমৃদ্ধ রাজধানী। কিন্তু অল্প সময়ের মধ্যেই মুঘল সুবেদারদের ক্ষমতার পালা বদলে বাংলার রাজধানী পুনরায় পরিবর্তন হয়। রাজধানী চলে যায় মুর্শিদাবাদে। 18 শতকের শুরু বাংলার ইতিহাসে আবির্ভূত হলেন মুর্শিদ কুলি খান। তিনি 1704 সালে রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিয়ে গেলেন ভাগীরথী নদীর তীরে নতুন শহর। তার নাম অনুসারেই সেই শহরের নাম মুর্শিদাবাদ। কিন্তু কেন? কারণ রাজস্ব আদায়ের জন্য পশ্চিম বাংলার অবস্থান ছিল বেশি সুবিধাজনক। মুর্শিদাবাদ দ্রুত বাংলার অর্থনৈতিক রাজধানীতে পরিণত হয়। মুর্শিদাবাদ ছিল ইউরোপের অনেক বড় শহরের চেয়েও ধনী। রেশম শিল্প, ব্যাংকার পরিবার, আন্তর্জাতিক বাণিজ্য সব মিলিয়ে এটি ছিল সম্পদের শহর। কিন্তু 1757 সালে পলাশীর যুদ্ধ সব কিছু বদলে দেয়। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলার স্বাধীন রাজনৈতিক শক্তি সম্পূর্ণ ভেঙে পড়ে। মুর্শিদাবাদ নামমাত্র রাজধানী থাকলেও প্রকৃত ক্ষমতা ধীরে ধীরে চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। জন্ম হয় ইংরেজদের নতুন শহর কলকাতা। 1690-এর দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের পর শহরটির গুরুত্ব দ্রুত বাড়তে থাকে। 1772 সালে ওয়ারেন হেস্টিংস
প্রশাসনিক রাজধানী কলকাতায় নিয়ে যায়। এরপর কলকাতা শুধু বাংলার নয়, 18 ও 19 শতকে পুরো ব্রিটিশ ভারতের প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। অল্প সময় এখানে গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়, উচ্চ আদালত, বন্দর, রেলপথ, সংবাদপত্র এবং আধুনিক শিক্ষার কেন্দ্র। ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের বড় অংশের সূচনা হয় এই শহরকে কেন্দ্র করে। পূর্ববঙ্গের মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কলকাতায় যেত। কলকাতা হয় দুই বাংলার মেধাবীদের স্বর্গভূমি। দুই বাংলার শিক্ষিত মেধাবীরাই কলকাতাকে সমগ্র ভারতবর্ষের শ্রেষ্ঠ শহরে পরিণত করে। তবে রাজনৈতিক পট পরিবর্তনে, ব্রিটিশ শাসন হুমকির মুখে পড়লে ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে। এই একটি সিদ্ধান্তই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভাটা পড়ে যায়, ফলে কলকাতা হারায় তার রাজধানীর মর্যাদা। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর ঢাকা হয় পূর্ব পাকিস্তান প্রদেশের রাজধানী, আর কলকাতা হয় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী। দুটি শহর হয়ে যায় দুটি দেশের প্রাদেশিক রাজধানী। ভাগ্যের বিড়ম্বনায় পড়ে যায় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি নগর। অবশেষে দেশভাগের 24 বছর পর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে ঢাকা ফিরে পায় তার হারানো গৌরব। স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা পায় সুউচ্চ মর্যাদা। 1971-এর পর একটি স্বাধীন দেশের রাজধানী হিসেবে ঢাকা অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। অন্যদিকে বর্তমান কলকাতাকে প্রাদেশিক রাজধানী হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ঢাকা, কলকাতা এবং মুর্শিদাবাদ ছাড়া বাংলার বাকি রাজধানীগুলো এখন মৃদনগরী। এই নগরীগুলো ঐতিহাসিক স্থান হিসেবে গৌরবের সাক্ষ্য হয়ে বিস্তৃত হয়ে আছে ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়।